আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের পূজনীয় স্বামী ভুবনেশ্বরানন্দজি মহারাজকে। আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজকে। আমার সশ্রদ্ধ নমস্কার জানাই মায়েরই সব সন্তানদেরকে। হলো স্বামী প্রভানন্দজি স্মারক বক্তৃতা। স্বামী প্রভানন্দজি সম্বন্ধে বলতে গেলে আগে প্রভানন্দজি কে ছিলেন একটু ছোট্ট করে বলার দরকার। আমরা জানি রামকৃষ্ণ মিশন সারগাছি হলো প্রথম মিশন সেন্টার মুর্শিদাবাদ জেলার সারগাছি। তো সেই সারগাছি আশ্রমে দাঁড়িয়ে আছেন একজন সাধু, গালে খোঁচা খোঁচা দাড়ি, জামা বেশভূষায় তেমন পরিপাট্য নয়, এমনি একজন সাধু, অতি সাধারণ সাধু দাঁড়িয়ে আছেন। আর তার সামনে দাঁড়িয়ে আছে আরেকটি ছোকরা ছেলে। তা সে 16-17 বছর বয়স তখন তার। সে এসে যখন মায়ের সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে প্রণাম করল। আর সেই বৃদ্ধ সাধু তাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি ভাই? সেই ছেলেটি উত্তর দিল, বিবেকানন্দ চৌধুরী। তখন সেই বৃদ্ধ সাধু তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, বিশেষত তার চোখের দিকে। ছেলেটি বলে, কি দেখছেন অমন করে? দেখছি তোমার চোখ দুটি। আর মনে মনে ভাবছেন, ঠাকুর বলতেন এই সুমুখ ঠেলা চোখগুলো যেন বেরিয়ে আসছে এরকম, বা বড় বড় চোখ। নরেনের এই কথা দেখেছিলেন তিনি, যে নরেনের ছিল এরকম সুমুখ ঠেলা চোখ আর দৃঢ়তা। সেইটির যেন কোনো ছাপ এইখানে প্রকাশ পেল। নামটি যখন বলল বিবেকানন্দ চৌধুরী, তখন সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল এই কথা। তারপরে বলছেন, তোমার চোখ দুটি দেখছিলাম। এই বৃদ্ধ সাধু হলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। আর ওই ছোকরাটি 16-17 বছরের যুবক, সে হল পরবর্তীকালে স্বামী প্রভানন্দ। তখন ব্রিটিশ পিরিয়ড, ইংরেজ রাজত্ব, চারদিকে চলছে বাঁধনহীন রাজনৈতিক অস্থিরতা, কোথাও চলছে রায়ট। ঠিক সেই সময় বাংলার আখাউড়া জেলায়, তখন বাংলা ভাগ হয়নি, এখন বাংলাদেশে পড়েছে ওটি। আখাউড়া জেলায়, আখাউড়া অঞ্চলে 1931 সালে 17ই অক্টোবর শনিবার দুর্গা ষষ্ঠীর দিন জন্মগ্রহণ করেন এই বিবেকানন্দ। পিতার নাম ছিল শ্রী শৈলেন্দ্রনাথ চৌধুরী, মা ছিলেন শ্রীমতী শেফালিকা চৌধুরী, তাদের প্রথম সন্তান। তার ডাকনাম রাখা হয় বরুণ মহারাজ বলেও তিনি পরিচিত অনেকের কাছে। তাই সেই সময়তে এমন একটা অবস্থা হয়েছিল যে ওই রায়ট চলছিল, তো তাদের বাড়ি ঘর ইত্যাদি সেই সময় পুড়িয়ে দেওয়া হচ্ছে, খুব বাজে অবস্থা। তার বাবা মা সেখান থেকে উঠে চলে আসে, চলে এসে অন্য একজনকার বাড়িতে স্থান নেয়। তাদের সঙ্গে পরিচিত ছিল না, তারা স্থান দেয়। পরবর্তীকালে তিনি বলতেন, যদি ওই পরিবার আমাদেরকে সেই সময় স্থান না দিত, তাহলে আমার জন্ম হতো কিনা জানি না, এরকম ভাব। মানে এমন পরিস্থিতি তখন ছিল। এই রকম একটা পরিস্থিতিতে জন্ম হয় বিবেকানন্দ চৌধুরী। তারপর বিপর্যয়ের শেষ নাই, বয়স তখন 7। এমন আমাশা রোগ হলো যে ডাক্তার জবাব দিয়ে দিল, বলল যে এই ছেলেকে বাঁচানো যাবে না। শেষ পর্যন্ত একদম রোগা শীর্ণকায় শরীর। তাদের নিয়ম ছিল আগেকার দিনে যেমন হয়, ছেলে তো মরেই যাবে, তা ওই তুলসী তলায় রেখে দাও, ভগবানের যা ইচ্ছা তাই হবে বলে তুলসী তলায় ফেলে রেখে দিয়েছে। ছেলেটি কখন মরে তার দিন গুনছে, সময় গুনছে তার বাবা মা। তারপর তার ঠাকমা, সে বারবার দেখছে ছেলেটাকে, এই বোধহয় গেল। তারপরে এক সময় বলল, বৌমা
ছেলেটি তো এখনো নড়াচড়া করছে গো, যাই যাবে তুমি ওকে তুলে নিয়ে এসো, ঘরের মধ্যেই যাক, ওইরকমভাবে ফেলে রাখার দরকার নেই। সন্ধে হয়ে যায়, তখন তাকে তুলে নিয়ে সে ঘরের মধ্যে রাখা হলো। দৈব কৃপায় কীরকম ভাব আস্তে আস্তে ধীরে 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 সে তার থেকে রোগ থেকে মুক্ত হলো, রোগ মুক্ত হলো। তার হাঁটা বা এসবগুলো কিচ্ছু তো করার উপায় নেই, উঠে বসতেই পারে না, এত এত দুর্বল। নতুন করে আবার হামাগুড়ি দেওয়া, নতুন করে আবার ধরে ধরে দাঁড়াতে শেখা, আবার নতুন করে হাঁটা শেখা 7 বছর বয়সে। আবার দাঁড়িয়ে পড়ল বিবেকানন্দ। এরপর দুই বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল। 1939-এর 19 সেপ্টেম্বর থেকে 1945 সাল পর্যন্ত ভর্তি হয়েছিল স্কুলে, পড়াশোনাও করত, কিন্তু এক জায়গায় থাকার উপায় নেই। বাবা ছিলেন রেলের কর্মী, রেলের টেলিফোন বিভাগের কর্মী, সেই জন্য ট্রান্সফারেবল জব, আজকে এখানে কালকে সেখানে এরকম ঘুরে বেড়াতে হয়। তার পড়াশোনাও ওই রকম, এখানে 1 বছর, ওখানে 1 বছর, এখানে 1 বছর, এরকম করে করে পড়াশোনা চলছে। কিন্তু কোনো জায়গাতেই দ্বিতীয় স্থান পাননি, প্রত্যেকটি জায়গাতেই সে প্রথম। এই করতে করতে যখন আসামের মেরিন স্কুলে 3য় শ্রেণীতে ভর্তি হলেন, সেখানে মাত্র 8 দিন স্কুলে যেতে পেরেছিলেন। পরের বছর চাপারমুখ আসাম স্কুলে 4র্থ ক্লাসে, এবছরেও স্কুলে উপস্থিত হয়েছিলেন মাত্র 17 দিন। পিতামাতার সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মাতামহের বাড়িতে তার পড়াশোনা, মানে মামার বাড়িতে। মুর্শিদাবাদে বহরমপুর ছিল তার মামার বাড়ি। বহরমপুর কনভেন্ট স্কুলে 5ম ও 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ে তারপর পূর্ববঙ্গের, এখনকার পূর্ববঙ্গ, চাঁদপুর জুবলি হাই স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হলেন। 3 বছর এখানে পড়াশোনার পর 1947 সালে আসামের তিনসুকিয়া বঙ্গীয় বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষা দিলেন। 4টে লেটার নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হলো বিবেকানন্দ। এই পরীক্ষায় তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ে 2য় স্থান আর সমগ্র আসাম প্রদেশে একাদশ স্থান অধিকার করেছিলেন। তারপর আবার ফিরে এলেন তার মামার বাড়ি, এসে বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে পড়াশোনা করতেন, ভর্তি হলেন, শুরু হলো তার পড়াশোনা। সেইখান থেকেই যখন তিনি এখানে পড়াশোনা করছেন, সেই সময়েতেই এই প্রেমেশানন্দজির সঙ্গে আলাপ। তাও কিভাবে? তখন পূর্ব বাংলা থেকে বহু মানুষ চলে যাচ্ছে এই প্রচণ্ড ঝামেলার মধ্যে, থাকতে না পেরে সব এদিক ওদিক চলে যাচ্ছে। তো বহরমপুরেও ওইখানে একটি ক্যাম্প হয়েছিল মুর্শিদাবাদে, বহু মানুষ ঘর বাড়ি ছেড়ে সেখানে আশ্রয় নিয়েছে। তা এই বিবেকানন্দের মন সবসময় পড়ে থাকতো এরকম, একজন মানুষ কষ্ট পাচ্ছে, তাকে একটু যদি সেবা করতে পারা যায়। তো তাদের কাছে গিয়ে গিয়ে নিজের যেটুকু যা পেত, টিফিন খাওয়ার জন্য একটু পয়সা দিত, সেটা বাঁচিয়ে কিছু রেখে দিয়ে, তার বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু নিয়ে, বাড়ি থেকে কিছু চাল টাল এটা ওটা নিয়ে, এইভাবে নিয়ে তাদের ঘরে গিয়ে দিত ওই শরণার্থীদেরকে। এরমভাবে চলছে তার সেবা কার্য। সেইখানেতেই রামকৃষ্ণ মিশন সারগাছি থেকে সেবা কাজ শুরু হয়েছিল। তখন এই ছোকরারাও ওরকম করছে, ওরাও করছে দেখে আস্তে আস্তে মিল হয়ে গেল, এদের সঙ্গে যুক্ত হয়ে গেল। তখন ওরা বলেছিল যে একদিন যাবে, আমাদের রামকৃষ্ণ মিশন এখানে আছে সারগাছিতে, সেখানে যাবে। তো সেই থেকেই এখানে আসা এবং তারপরেই প্রেমেশানন্দজির সঙ্গে আলাপ। সেখানে একটু একটু করে স্বামীজির কথা শুনতে পেলেন, স্বামীজির ভাব তার মধ্যে ঢুকলো, শুরু হলো তার নিঃস্বার্থ সেবার আরও তীব্র কাজ। বিবেক বৈরাগ্য আস্তে আস্তে তার জাগতে শুরু করলো। সেই সেবা আদর্শের কাজ শুধুমাত্র তখন আর ওই শরণার্থীদের উপরে নয়, অন্যান্যদের ক্ষেত্রেও ছড়িয়ে পড়ল। আশ্রমেতে ভলেন্টিয়ার হয়ে গেলেন তিনি। তারপর ওই আশ্রমও তখন চলতো বিভিন্ন জনের কাছ থেকে মুষ্টি ভিক্ষা করে, যারা বাড়ির বাড়ি গিয়ে গিয়ে একটু একটু করে প্রত্যেকদিন 1 মুঠো করে চাল রেখে দিত, সেই চাল সংগ্রহ করে নিয়ে আশ্রমে আসতো। সেই আশ্রমেতে এসে সেই চাল দিয়েই
আশ্রম চলতো, আশ্রমের সেবা কার্য চলতো, সমস্ত অনাথদের রাখা হতো, তাদের সব চলতো ওইভাবে। তো বিবেকানন্দ এরকমভাবে মুষ্টিভিক্ষা সংগ্রহ করতে একটু যেতেন, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে করে বেরোতেন। যেরকমভাবে একদিন মুষ্টিভিক্ষা করতে বেরিয়েছেন, হঠাৎ করে একজন রিক্সা করে যাচ্ছে, তখনকার দিনে যানবাহন বলতে এই তো, এই দাও 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 বলে দাঁড় করিয়েছে রিক্সাওয়ালা থেকে, দাঁড় করিয়ে বলছে, এই ছেলে, এই ছোকরা শোনো, তুমি অমুকের ছেলে না, অমুকের নাতি না? তা তখন বললো, হ্যাঁ। তোমার এই দশা? মানে ভিক্ষা করছে ভেবেছে তো। তো তখন উনি চলে গেলেন, কিছু আর বললেন না। অ্যাকচুয়ালি তার দাদু ছিলেন সেই সময়কার, দাদু নয়, দাদুর বাবা ছিলেন জমিদার। তো সেই জন্য ওই বাড়ির ছেলে এরকম বাড়িতে বাড়িতে ঘুরছে, এটা দেখে ঠিক তার ভালো লাগেনি, ওই জন্য জিজ্ঞাসা করেছিল। তো যাই হোক, প্রত্যেক দিন তার ওই শনিবার হলেই চলে যাবেন সারগাছি আশ্রমে, আর প্রেমেশানন্দজি মায়ের সঙ্গে তার গল্প, বিভিন্ন ধরনের কথা ইত্যাদি চলতে থাকে। একদিন তার মা এসেছে, মা দেখা করতে এসেছে, যেমন হয় মা এসেছে। তো শনিবার দিনই এসেছে মা, কেননা মা জানে যে শনি রবিবার দিন গেলে পরে রবিবারটা ছুটির দিন, তাকে পাওয়া যাবে, শনিবারও হবে, তার জন্য ওইরকম সময় এসেছে। তো এসেছে আমাদের বিবেকানন্দ চৌধুরী, বিবেকানন্দ তিনি বলছেন যে, ঠিক আছে মা, তুমি এসছো, ভালো প্রণাম করেছে, তুমি তাহলে বসো, আমি একটু এখন আশ্রমে যাব। বলে, সে কি রে, আমি তোকে দেখার জন্য অত দূর থেকে এখানে এলাম, তা তুই এক্ষুনি আশ্রমে চলে যাবি? তুই একটু দাঁড়া, আমি তোর সঙ্গে কথা বলবো, একটু কথা, এটা আমার ইচ্ছা তো যায়, ওই জন্যই তো এসেছি। না না না, এখন হবে না, আমি এখন আশ্রমে যাবো। দিয়ে তখন বলছে, হ্যাঁ রে, আমি তোর মা, আমি তোকে কত ভালোবাসি, তা তোর ওখানে কি এমন আছে আমার থেকে কি বেশি ভালোবাসে? তখন বললে, হ্যাঁ হ্যাঁ, তোমার থেকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসে। তখন মা তো হায় হায় করে কাঁদতে, ও মা, ছেলে কি বলে গো, তো পাগল হয়ে গেল নাকি? আমি মা, আমার থেকেও ভালোবাসে এমন কেউ আছে? কীরকম ভাব, কি বলছে? তারপর না, তুমি যা হয় করো, তুমি এখন বসো, আমি এখন চললাম, বলে সে চলে গেল সারগাছি আশ্রমে। তারপর সারগাছি থেকে ঘুরে এসে তারপরে আবার মায়ের সঙ্গে কথাবার্তা আলাপ ইত্যাদি চলল। তো এরকম ভাব চলে। তবে এই কথা শুনে যেন কেউ মনে না করে যে মায়ের প্রতি তার কম ভক্তি। মায়ের প্রতি তার প্রচণ্ড ভক্তি পরবর্তীকালে আমরা দেখেছি বা জানতে পারি, আমরা বলবো এখানেতেও। তো এরপর প্রেমেশানন্দজি মহারাজ ওখানে পড়া শেষ করে এবার কলেজে ভর্তি হবেন। তারপর প্রেমেশ মহারাজই বলে দিলেন লোকেশ্বরানন্দজি মহারাজের কথা, বলে তুমি ওর সঙ্গে যোগাযোগ করো, পাথুরিয়াঘাটায় নতুন একটা আমাদের বিয়ে তৈরি হচ্ছে, সেখানে ছেলেদের রেখে পড়াশোনা করানো হবে। তখন পাথুরিয়াঘাটাতে সুযোগ হলো, পাথুরিয়াঘাটাতে ওই স্টুডেন্ট সমেত উনি থাকলেন, থেকে পড়াশোনা শুরু করলেন। সেই সময়তে লোকেশ্বরানন্দজি যখন আছেন, তখন 1950 সাল, ওই ছাত্রাবাসে থেকেই বিদ্যাসাগর কলেজে অঙ্কে অনার্স নিয়ে বিএসসিতে ভর্তি হলেন তিনি। এদিকে তার ভিতরে স্বামীজির সেবাদর্শের বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে শাখা পোশাখা বিস্তার করতে শুরু করেছে। পাথুরিয়াঘাটার কাছেই রামবাগান বস্তি, সেখানে একটা অত্যন্ত বাজে লোকেদের বাস। বাজে মানে কীরকম, মদ মাতালে লোক, যত রাজ্যের নোংরা কাজ সেখানে হয়। তা একজন বলল যে হতদরিদ্র অসামাজিক কাজে লিপ্ত ওই বস্তিটা এখান থেকে গেলে হয়। সকলের মুখে একই কথা। এতই সেখানটা ভয়ানক যে পুলিশ পর্যন্ত সেখানে যেতে ভয় পায়, পুলিশও সেখানে যায় না, যেতে পারে না, এমন একটা জায়গা। তো সঙ্গে সঙ্গে বিবেকানন্দ তার মাথার মধ্যে খেলল, আচ্ছা স্বামীজি তো বারবার বলছেন একমাত্র শিক্ষা যদি দেওয়া যায় তাহলে তো মানুষ সজ্জন হতে পারে। আমরা আগে পড়লাম দুর্জন সজ্জন হোক, তো এই মানুষগুলো তো উঠতে পারে, তাদের শিক্ষার অভাব বলেই তো আজকে এই অবস্থা। তো সেই সময় তিনি লোকেশ্বরানন্দজির বিষয়ে কথাবার্তা বললেন, বলে তারা সব ঠিক করলো যে ওখানে যাবে। ঠিক হলো যে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা কার্য এবং শিক্ষা দেওয়া শুরু হবে। সময়টা ছিল 1952 সাল। কলেজের পর সন্ধ্যার সময় বিবেকানন্দ এবং সহপাঠী ছিল তার এক পরমেশ্বর, পরবর্তীকালে তিনি আমাদের সঙ্ঘের সাধু হয়েছিলেন। দুজনে মিলে গিয়ে
সেখানে বোঝাতে লাগলো একে ওকে যে দেখো একটু পড়াশোনা করার দরকার, আমরা এখানেতে এসে তোমাদেরকে পড়াবো। বয়স্ক হলেও পড়াশোনা শিখতে তো কোনো অসুবিধা নেই, শিখতে পারবে বলে তাদের কাছে এরকমভাবে বলতে শুরু করলো, বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করলো, ভালো ভালো কথা। তো এইবার ওখানকার লোকেরা বুঝলো যে নিশ্চয়ই কোনো মতলব আছে, তারা তো খারাপ লোক, তো তাদের মাথার মধ্যে খারাপ বুদ্ধি ছাড়া কিছু আসছে না, নিশ্চয়ই কোনো মতলব আছে, এইখানে এই ঢুকছে মানে এইসব এদের কোনো মতলব আছে। তো এরকম ওদের মধ্যে জটলা শুরু হলো। একদিন এরকম পড়ানো সব ঠিকঠাক করে দুজনকে রাজি করিয়েছে, তারা বসবে পড়তে, ঠিকঠাক হয়েছে, সব কথাবার্তা চলছে। পেছন থেকে একজন মাতাল মদ ফদ খেয়ে এসে একটা বড় লোহার রড নিয়ে এসে একদম তার পিছনে ধাম করে মারবে, এমন সময় ওদেরই একজন লোক এসে দৌড়ে এসে তাকে ঠেলে সরিয়ে দিল। লোহার রডটা মাথায় না পড়ে পাশে পড়ল। তখন অন্যরা বললো, দেখ ওখানে যাসনি, তোদের আগে থেকেই বারণ করেছিলাম, কেন ওখানে যাচ্ছিস? নিজেদের জীবন এইভাবে কি বিপন্ন করতে যাচ্ছিস? মরে যাবি তোরে, তাদের উন্নতি করতে গিয়ে নিজেরা যদি মরেই যাবি তাহলে আর কি হবে বলে অনেক করে বোঝালো। কিন্তু বিবেকানন্দ সেই দম্বার পাত্র নয়, তার মধ্যে ঢুকেছে স্বামী বিবেকানন্দের ভাব, ভয় নেই, বলে যা হবার হবে আমাকে করতেই হবে। নিঃস্বার্থভাবে যদি কোনো কাজ করা যায় তার সাহায্য অন্য দূর থেকে আসে। অতএব দম্বার পাত্র নয়, তিনি তাতে শুরু করলেন, আর কেউ যাক না যাক আমি যাব। ধীরে ধীরে ওদের পড়াশোনা এবং তার সঙ্গে সঙ্গে ছেলেদেরকে নিয়ে বসতে শুরু করলেন। বসে বলেন, দেখো তোমরা খাও কি, খাবার কিছু আছে? খাবার তো তোমাদের কিছু নাই, এ তো জোগাড় করতে হবে। এইভাবে এর কাছ থেকে চেয়ে চিনতে এরকম কদিন চলবে? নিজে যা পেত টুকটাক করে বিস্কুট ফিস্কুটের মাঝে নিয়ে আসতো, নিয়ে এসে দিত, ছেলেদের দিত, এরকম ভাব। তাতে ওরা অনেকটা একটু, তারপর বলো তোমরা একটা কাজ করো, বেতের কাজ শেখো। বেতের কাজ শিখলে সেই বেতের জিনিসপত্র নিয়ে বাইরে যদি বিক্রি করো তাহলে পরে তোমাদের সংসার চলবে, আর সেই জিনিসগুলো কদর আছে, লোকেরা কিনবে। তারা তখন বেতের কাজ করো। আমরা বেতের কাজ করবো কোত্থেকে? বেত কোথা থেকে আসবে? কে কিনবে? আমাদের পয়সা কোথায়? আর কেই বা আমাদের শেখাবে? আমরা শিখে বিক্রি করবো, কেই বা আমাদের কাছ থেকে কিনবে? তখন সব আমি করে দেব, আমি এখানে লোক আসবে, তোমরা শিখবে, তারপরে সেই জিনিস তৈরি করবে, সেই জিনিস নিয়ে বিক্রি করে আমি পয়সা দিয়ে দেবো তোমাদের, দেখো হয় কিনা, আমার সঙ্গে সঙ্গে তোমার থাকতে হবে। এইভাবে আস্তে আস্তে কয়েকজনকে নিয়ে তৈরি করলো একটা ছোটো মতন দল। বেতের কাজ শেখানো শুরু হলো। তারপর তিনি একদিন ওদেরকে নিয়ে সঙ্গে নিয়ে নিজেও রয়েছে এবং ওদের কয়েকজনের সঙ্গে নিয়েছে। ওই বেতের চেয়ার, তখনকার দিনে খুব বেতের চেয়ার অনেকেই ইউজ করতো, ওই বেতের চেয়ার বা এরকম টেবিল এরকম জিনিসপত্র তৈরি করে নিয়ে চৌরঙ্গির মোড়ে দাঁড়িয়ে আছেন, ফেরি করছেন। উনি নিজে রয়েছেন, তার সঙ্গে ওদের দু একজন রয়েছে। ঠিক একই রকম আগের মতন একজন টাঙ্গাওয়ালা টাঙ্গা করে যাচ্ছিল, যেতে যেতে টাঙ্গা থেকে দাঁড়িয়েছে। বিবেকানন্দ ভাবলো যে বোধহয় আমাদের চেয়ার টেয়ার নেবে, এই বেতের জিনিস নেবে। সঙ্গে সঙ্গে নিয়ে এসে বলছে, আপনি নেবেন? এই যে এটা এরকম ভাব, এইটা এই দাম ইত্যাদি ইত্যাদি। সে তো তার দিকে তাকিয়ে আছে খুব, তুমি অমুকের ছেলে না? তার মাঝে হ্যাঁ, তোমার এই অবস্থা। তখন ও চলে গিয়ে পিছু নেবে না, বুঝতে পেরেছে এখন এইসব, ওখান থেকে বেরিয়ে চলেছে, আবার ফেরি করতে শুরু করলো। তো এরকমভাবে চলছে। তারপর আস্তে আস্তে তাদের বাড়লো প্রতিপত্তি, দু একটা ইনকাম করতে লাগলো। এখনও পর্যন্ত রামবাগান এখন কত ভালো হয়ে গেছে। সেই সময়তে সবথেকে বড় এইসব বেতের কাজ হতো ওই রামবাগানেতে। তো ওই রামবাগানের এই সেবা কার্যের জন্য এরা ছিলেন একজন, এরাই প্রথম শুরু করেছেন তাদের দিশারি। তারপর তিনি বেতের জিনিসপত্র নিয়ে সব বিক্রি হলো। তারপর সমাজসেবা আর একটা দিক নিয়ে তিনি শুরু করলেন, একটা পত্রিকা, হাতে লেখা পত্রিকা, উদয়াচল নাম দিয়ে ছাত্রদের লেখা সেখানে থাকতো, তার সঙ্গে সঙ্গে ছবি আঁকাও থাকতো।
নিজে একটা ছবি এঁকেছেন, বেশ কতগুলো ছবি ওনার আছে, তার মধ্যে একটা ছবি একটা টাঙ্গাওয়ালা টানতে টানতে বসে আছে, একদম অতি শীর্ণ চেহারা তার, এরকম ভাব। ভিতরে যেমন তেমন তো হবেই, তার সৃষ্টিও সেরকম ছবির মধ্যে দিয়ে দেখা যায় তার কীরকম ভাব, এই প্রীতি ছিল দরিদ্র মানুষের প্রতি, আর কিছু করতে হবে এই ভাব। এরপর হঠাৎ তার ইচ্ছে হলো মন্ত্র দীক্ষা নেবে। প্রেমেশানন্দজি মহারাজকে বলেছিলেন যে, আগে বলেছেন, তারপর মহারাজ তো থাকেন সারগাছি, উনি এখন আছেন কলকাতায়, তো মাঝে মাঝে যান, বেলুমাঠে এসেছেন, তখন বিরজানন্দজি মহারাজ ছিলেন আমাদের সঙ্গের সংঘাধ্যক্ষ। তো ঠিক হলো যে তিনি ঠিক করলেন যে দীক্ষাপদ নেবেন, কিন্তু এমন একটা কি ঘটনা ঘটলো জানি না, তিনি বলেন যে এরপর কি হলো, আমার আর দীক্ষা নেওয়া হলো না, ঠিক ইচ্ছাটা যেন কমে গেল, কেমন একটা হয়ে গেল। তো প্রমেশ মহারাজকে লিখলেন চিঠিতে যে দীক্ষা নেওয়া হলো না। তারপরে বিরজানন্দজি মহারাজ শরীরও চলে গেল। প্রেমেশানন্দজি মহারাজ তাকে লিখলেন, সময় হলে আমি তোমায় বলবো, অর্থাৎ এখনও দীক্ষা নেওয়ার সময় হয়নি। এরপর তিনি বিএসসি ফাইনাল পরীক্ষা যতই এগিয়ে আসছে, তার সঙ্গে সঙ্গে জীবনের পরীক্ষাও যেন শেষ নেই। পেটের যন্ত্রণায় একদিন অসহনীয় প্রচণ্ড যন্ত্রণা চলছে পেটের মধ্যে, সেই যন্ত্রণা কিছুতেই সারে না, যন্ত্রণা নিয়েই তার পড়াশোনা এটা সেটা, কিন্তু কিছুতেই হচ্ছে না। শেষ পর্যন্ত ভর্তি হলেন পিজি হসপিটালে। তখনকার দিনে এত চিকিৎসার উন্নত ছিল না। এক্স রে হয়েছে, কিন্তু কোনো কারণে এক্স রে প্লেট এক্সচেঞ্জ হয়ে গেছে অন্য একজনের সঙ্গে। তারপরে ডাক্তার দেখে মিলিয়ে দেখছে যে এর যে অবস্থা, এই সিমটমসের সঙ্গে পেট ঠিক মতো মিলছে না, যেন মনে হচ্ছে কিছু একটা সন্দেহ হচ্ছে। তবুও বললেন যে না, এটাকে পুরো পেট কাটতে হবে। পুরো পেট কেটে তার অ্যাপেন্ডিক্সটাকে বাদ দিয়ে দেওয়া হলো, আর ভালো গলব্লাডারটাকেও কেটে বাদ দিয়ে দেওয়া হলো। সেই সময় একটা নতুন এসেছিল যে গলব্লাডার ততটা ইম্পর্টেন্ট নয়। এরপরে সেই সেলাই কাট শুকোতে বহুদিন সময় লেগে গেল, এমনিতেই তো খুব ভোগে। তারপর যা হোক ওটা থেকে একটুখানি মুক্ত হলো, পড়াশোনা আবার শুরু করতে যাবে। এমন সময় অ্যাকিউট আইরিটিস, চোখের যন্ত্রণা, তাকাতেই পাচ্ছে না, পড়বেন কি করে? পেটের যন্ত্রণা তো পেট থেকে টিপে ধরে বসে পড়তে পারেন, কি চোখে যদি দেখতে না পায়, হলো না। এরপর তার জন্য আবার অপারেশন, এটা সেটা হলো। অপারেশন করার পর যখন পরীক্ষা এলো, তখন সেরকম প্রস্তুতি নেই, তবুও ছাড়বে না, বসবো পরীক্ষায়। আশানুরূপ ফল হলো না। ম্যাথামেটিক্স নিয়ে তার পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ম্যাথামেটিক্স হলো না। তখন তিনি সাইকোলজিতে ভর্তি হলেন। তখন উনি মনোবিজ্ঞানে এমএসসিতে ভর্তি হলেন কলকাতা সায়েন্স কলেজে। সেই সময় মাত্র 18 টাকার জন্য তিনি প্রেসিডেন্সিতে ভর্তি হতে পারেননি। টাকা পয়সা নেই, 18 টাকার জন্য প্রেসিডেন্সিতে ভর্তি হতে পারেননি। 1956 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই সাইকোলজিতে তিনি প্রথম বিভাগের রেকর্ড নাম্বার পেয়ে পাশ করলেন। তাকে একটা নয়, একসঙ্গে 2টো মেডেল দেওয়া হলো, 2টো সোনার মেডেল দেওয়া হলো। মানে এত ভালো রেজাল্ট করেছেন তিনি। সেই রেকর্ড আমি জানি না এখনও কেউ ভাঙতে পেরেছেন কি না। বিশ্ববিদ্যালয় থেকে গুরুদাস ব্যানার্জি পুরস্কারে তিনি সম্মানিত হন সেই সময়। তারপরে ওই এদিকে পড়াশোনার সঙ্গে সঙ্গে সেবামূলক কার্যে ব্যয় করতেন প্রচুর সময়, কিন্তু তার ছিল এত একাগ্রতা যে আমরা পরেও দেখেছি উনি আমরা যেমন কোনো বই যখন পড়ি তখন এরকম করে লাইন দিয়ে আঙুল দিতে পড়ি, উনি পড়তেন এরকম সোজা, আঙুলটাকে সোজা নামাতেন, মানে এক সঙ্গে এক লাইন পড়া হয়ে যেত মনে হতো, যেন এত তাড়াতাড়ি পড়তে পারতেন। আর পড়লে কোনটা কি পড়ছেন মাথার মধ্যে একদম সব থাকতো। প্রচণ্ড একাগ্রতা ছিল তার। তো যাই হোক, সারগাছি প্রেমেশানন্দজি মহারাজ ছিলেন তার পথ প্রদর্শক। একবার এরপর দেখা করতে গেছেন, যখন পরীক্ষা হয়ে গেছে ইত্যাদি সব পর মহারাজের সঙ্গে দেখা করতে গেছেন। মহারাজ তাকে একটা ছোট্ট বই দিয়েছেন, দা স্পেক বলে। সেই বইটাতে একটা পাতায় লিখে দিয়েছেন
প্রবেশ মাস্টার ছিলেন কবি, অনেক গান লিখেছেন, কবিতা লিখেছেন। তা উনি লিখে দিয়েছেন, বিবেক বিবেক বাণী ফুলে গাঁথা মালাখানি, স্নেহ মাখি পড়াইয়া দিনু তব গলে, বাংলার তপ্ত আঁখি স্নিগ্ধ হবে শোভা দেখি, অনাহার অপমান দুঃখ যাবে ভুলে। সেই সময়তেই কিন্তু তিনি এই কবিতার মধ্যেই লিখে দিলেন যে বিবেক বিবেক বাণীকে সঙ্গে করে গলায় ফুলের মালার মতন তার করে পরিয়ে দিলাম, অর্থাৎ এইটা নিয়ে আমার স্নেহ মাখা স্নেহের সঙ্গে তাকে পরিয়ে দেওয়া হলো। এইটা নিয়েই সে যেন বাংলার এই তপ্ত আঁখিকে স্নিগ্ধ করবে, আর অনাহার অপমান দুঃখ এই সব যারা ভোগ করছে তারা শান্তি পাবে। প্রেমেশানন্দজি মহারাজ বুঝেছিলেন যে বিবেকানন্দ সাধারণ ছাত্র নয়, তার ভিতরে রয়েছে অসাধারণ শক্তি, অনন্ত সম্ভাবনা। তাই তিনি একটা মাঝখানে একটা চিঠি লিখেছেন তাকে। তিনি লিখলেন, এখন সমস্যা তোমার শুধু অন্তর্জগতের, স্বামীজির আদর্শ তুমি পছন্দ করো অথবা শুধু পরহিত ব্রত আধুনিক সন্ন্যাসী হইতে চাও, তাহা এখন স্থির করা দরকার, তাহা খুব ভাবিয়া স্থির করা এখনই কর্তব্য। আবার লিখলেন, তুমি পিতারও নও মাতারও নও, কোনো জাতিরও নও, কোনো জীবেরও নও, কোনো দেশেরও নও, কোনো কালেরও নও, তুমি স্থান কাল নিমিত্তের অতীত চৈতন্য হে। তো রামবাগান শেষ হলো, তারপরে একটা রামবাগান তো নয়, সারা ভারতবর্ষে অসংখ্য রামবাগান এমন পড়ে রয়েছে। সুতরাং তাদের জন্য কাজ করতে হবে। 1957 সালে গঠন হলো ইনস্টিটিউশন অফ সোশ্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন। বিবেকানন্দ হলেন এর ডাইরেক্টর। সেবা কাজের পরিধি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। পরবর্তীকালে এটাই লোকশিক্ষা পরিষদ। তার প্রধান সেই সময়কার শিক্ষক অধ্যাপক ডক্টর পূর্ণেন্দু কুমার বসু তাকে পিএইচডি করার জন্য নির্দেশ দিলেন। বলে, দেখো তুমি পিএইচডিটা শুরু করো। ওনার অ্যাপ্লাইড সাইকোলজিতে ছিল অনার্স। তো ওই পূর্ণেন্দু কুমার বসু তিনি বললেন যে তুমি পিএইচডিটা শুরু করো। তিনি বললেন, না, এই পড়াশোনাতে আর সময় ব্যয় করতে চাই না, আমি জীবনে আসল সময়টুকু সেবা কাজেই দিতে চাই। তার গর্ভধারিণী তখন লামডিংয়ে থাকেন, গেলেন মায়ের কাছে অনুমতি নিতে। লামডিং গেছেন, এখান থেকে লামডিংয়ে যখন গেছেন, গিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে তারপর ওখান থেকে ফিরে আসছেন আশ্রমে, এখানে আবার কলকাতায়। যে ফ্লাইটে বুক করা হয়েছিল, মাঝখানেতে গৌহাটি পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। কেন না, একটা মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছিল, সেই জন্য গৌহাটি পৌঁছতে দেরি হয়ে গেল, ফ্লাইটটি চলে গেছে। তখনকার দিনে এত বেশি ফ্লাইট ছিল না, সারা রাত্রির ওখানেই থেকে পরের দিনের আবার সকালবেলাকার ফ্লাইট ধরতে হবে। অপেক্ষা করে আছেন, পরের দিনে ফ্লাইট ধরলেন, কলকাতা এসে নামলেন। লোকেশ্বরানন্দজি মহারাজ তো হাহুতাশ করছেন, কোথায় গেল, কী হলো, কোথায় গেল, কী হলো ইত্যাদি, আসার কথা ছিল, কী হলো, কী হলো। তখন তো ফোন টোনে তো ছিল না। এই হাহুতাশের কারণ কি, জানা গেল যে ফ্লাইটে তো আসার কথা ছিল সেটি ক্র্যাশ করে গেছে কলকাতার আসা নেওয়ার আগেই। তারপর গর্ভধারিণী অনুমতি মিলেছে, অতএব আর কি তাকে রাখি। তিনি 20 ফেব্রুয়ারি ত্যাগ ও সেবার পথে রামকৃষ্ণ মিশনের, সালটা ছিল 1958 সাল। 1958 সালের 20 ফেব্রুয়ারি তিনি ত্যাগ ও সেবার পথে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরেই ব্রহ্মচারী হিসেবে যোগদান করলেন। তারপরে ওখানে নেই ওই ইনস্টিটিউশন অফ সোশ্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন, এটি আবার লোকশিক্ষা পরিষদে রূপান্তরিত হলো। আর তখন সেটি 24 পরগনা, মেদিনীপুর এইসব নিয়ে 20টা গ্রামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন হলো। আর তার কাছে দেখাশোনার দায়িত্ব পড়ল এই বিবেকানন্দেরই। বিভিন্ন রকম তার কাজ আত্মনির্ভরশীল হওয়ার জন্য শুরু হয়েছিল সেখানেতে। 31 আগস্ট 1958 তিনি রেজিস্ট্যান্ট অফ কোঅপারেটিভ সোসাইটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে
কোঅপারেটিভ মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নিউ মেথডস অ্যান্ড সাজেশন ডেভেলপিং কোঅপারেশন, এই বিষয়ের উপর একটা প্রবন্ধ লিখেছিলেন। প্রবন্ধ লেখার প্রতিযোগিতাতে তিনি নাম দিয়েছিলেন আর প্রবন্ধ লিখেছিলেন, লিখে প্রথম স্থান অধিকার করেন এবং বহু পুরস্কারে সম্মানিত হন। 1959 থেকে 1960 সালে ইংরাজি সাহিত্য বিষয়ে বিশেষ চর্চা করতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইংলিশ, ওসমানিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস, হায়দ্রাবাদে ফোনেটিক স্ট্রাকচার, মেথড অফ টিচিং অ্যান্ড লিটারারি অ্যাপ্রিসিয়েশন অফ ইংলিশে যোগদান করেন। সেটি মাধবানন্দজি মহারাজ তাকে ওখানে পাঠিয়েছিলেন, বলেছিলেন যাওয়ার জন্য। শত বাধা সত্ত্বেও সেখানেও তিনি প্রথম স্থান অধিকার করেন। সেখানে একজন ইংরেজ ছেলেও ছিল, তাকে প্রথম করার জন্য কি চেষ্টা, কিন্তু সেখানেও পারেনি। বিবেকানন্দই প্রথম। 1962 সালে তিনি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর স্কুল তৈরি হলো, তার প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন। এবার একটা স্কুলে যখন হয়েছে, যে কোনো কাজ যখন করতে হবে তখন তার সবথেকে কী করে ভালো করা যায়, এই ছিল তার লক্ষ্য। বিভিন্ন দেশ বিদেশে সমস্ত স্কুল ঘুরে, সবথেকে ভালো ভালো স্কুলগুলো ঘুরে কীভাবে সেই স্কুলগুলো তৈরি হয়েছে, কীভাবে তাদের চলে, সেই সব দেখে শুনে তিনি নরেন্দ্রপুরে শুরু করলেন তার প্রতিচ্ছবি যেন। তারপর 1962 সালে অষ্টম সংঘাধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজির কাছে তার ব্রহ্মচর্য দীক্ষা হলো। তার আগে স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে দীক্ষা হয়ে গেছে। 1966 সালে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে তিনি পেলেন সন্ন্যাস দীক্ষা। নতুন নামকরণ হলো স্বামী প্রভানন্দ। যখন ব্রহ্মচর্য হয় তখন একটা আমাদের নামকরণ হয়, তার নাম হয়েছিল ব্রহ্মচারী গিরিশ চৈতন্য। তারপর গেলেন হিমালয় শ্যামলাতালে কিছুদিনের জন্য সাধন ভজন করতে। সেখানে কেউ নিস্তার নেই, সেখানে গিয়ে তপস্যা করবেন কি, হয়ে গেল চিকেন পক্স। সেখানেই চললো কঠোর তপস্যা। তারপর বাড়ি থেকে একটা টাকা পাঠানো হয়েছিল, মা তাকে পাঠিয়েছিলেন যে পক্স হয়েছে ছেলেটার, এখন একটুখানি কিছু কিনে খাবি ইত্যাদি বলে। তিনি মায়ের টাকাটাকে আবার মানি অর্ডার করে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। ভগবানের উপর ভরসা করে আমি ঘর ছেড়েছি মা, তুমি চিন্তা করো না। 1968 সালে সারদাপীঠের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে প্রিন্সিপাল যুক্ত হলেন তিনি। তখনও এক প্রচণ্ড বিধ্বংসী রাজনৈতিক আন্দোলন, দুর্যোগময় অধ্যায়, নকশাল পিরিয়ড। তারপর সেখান থেকে আরও কিছুদিন পরে তিনি গেলেন তপস্যা করতে আলমোড়ায়। সঙ্গে শান্তানন্দজিকে প্রণাম করতে গিয়েছিলেন। শান্তানন্দজি মহারাজ বলেছিলেন, দেখো ওই তুমি একটা শব্দ শুনতে পাও? বললো, না মহারাজ। দেখো একটা শব্দ আমি শুনতে পাই, তা তুমিও পারবে, দেখো তুমি চেষ্টা করলে তুমিও পারবে। তা তুমি যখন সাধন ভজন করতে যাবে তখন গিয়ে খুব চেষ্টা করবে, পাবে। তাহলে মহারাজ এরকম যাওয়ার ইচ্ছা আছে, আলমোড়া যাবো একটু ভেবেছি। তা 10 টাকার নোট দিয়েছিলেন, সেই সময় 10 টাকা তো অনেক মূল্য, দিয়ে বলেছিলেন যে একটু দুধ খাবে, রোজ একটু করে দুধ খাবে, শরীরটা একটু বল দরকার, তপস্যা করতে গেলেও বল দরকার। কিন্তু মহারাজ সেই টাকাটিকে রেখেই দিয়েছিলেন বহুদিন স্মৃতি হিসাবে। যাই হোক, এরপর 1972 সালে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সহ সম্পাদক হিসেবে ছিলেন। তখন ওখানে সম্পাদক ছিলেন স্বামী গহনানন্দজি মহারাজ, আর উনি অ্যাসিস্ট্যান্ট। 1975 সালে প্রেরিত হন রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার অধ্যক্ষ হিসেবে। সেখানেও ঠিক একই রকম। পুরুলিয়ার বহু মন্দির রয়েছে যেগুলি বহু পুরানো, টেরাকোটার কাজ ইত্যাদি আমাদের ঐতিহ্য বহন করে। সেগুলিকে রক্ষার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন। নিজেদের ওই স্কুলের মধ্যে তৈরি করলেন একটা মিউজিয়াম ওইসব পুরনো কাজ দিয়ে, এবং আরও সব বিভিন্ন এত সুন্দর সুন্দর সব ব্যবস্থা করেছিলেন, সেগুলো সব এখনও পর্যন্ত বলবৎ রয়েছে ওখানে। 1983 সালে রামকৃষ্ণ মিশনে অচিপতি পরিষদের সদস্য হন। 1984 সালে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন। 1995 পর্যন্ত তিনি এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। 1999 সালে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের শরীর যাবার পর তাকে গোলপার্কের সম্পাদক হিসেবে কাজে নিযুক্ত হতে হয়। 2007 সালে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি হয়ে আবার ফিরলেন বেলুড় মঠে। ততদিনে মিউজিয়ামের কাজ চলছে। ঠাকুর মা স্বামীজিরা এসেছেন, তাদের ব্যবহৃত জিনিসপত্র চারদিকে ছড়িয়ে রয়েছে।
কিছু সঙ্গেও রয়েছে, কিছু কিছু সব বাইরে অনেকের কাছে, যেগুলি বিভিন্ন রকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলি সংরক্ষণ করার তাগিদ অনুভব করলেন। সেই জন্য যেখানে যা জিনিসপত্র আছে সেগুলোর খোঁজ এবং সেগুলোকে তুলে নিয়ে এসে একটা মিউজিয়াম এবং আর্কাইভ তৈরি করলেন, যেটা এখন বেলুড় মঠে গেলে দেখতে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় মিউজিয়াম ঘুরে ঘুরে তিনি দেখে এসেছেন, দেখে এসে সব থেকে বড় বড় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ওই মিউজিয়াম তৈরি হলো। এর সঙ্গে সঙ্গে তার গবেষণা কাজ কিন্তু বন্ধ থাকেনি। হয়তো তিনি সাইকোলজিতে পিএইচডি করেননি বটে, কিন্তু রামকৃষ্ণ সাহিত্যের উপরে, রামকৃষ্ণ বিবেকানন্দের উপরে তার অনেক গবেষণা। লিখলেন অনেক কটা বই। সেই বইগুলোর মধ্যে যেমন বাংলায় আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ উদ্বোধন থেকে প্রকাশিত, অমৃতরূপ শ্রীরামকৃষ্ণ উদ্বোধন থেকে প্রকাশিত, শ্রীরামকৃষ্ণের অন্তলীলা দুটি খণ্ডে উদ্বোধন থেকে প্রকাশিত, সারদা মহিমা উদ্বোধন থেকে প্রকাশিত, শ্রীরামকৃষ্ণ সহায়িকা মা সারদা উদ্বোধন থেকে প্রকাশিত, মায়ের মহিমায় উদ্ভাসিত দক্ষিণাপথ, শতবর্ষের আলোকে রামকৃষ্ণ ভাবগঙ্গা, রামকৃষ্ণ মঠের আদি কথা, শারদানন্দ চরিত, ব্রহ্মানন্দ চরিত, এই সব উদ্বোধন থেকে প্রকাশিত। লোকশিক্ষক শ্রী রামকৃষ্ণ, সবার মা সারদা, শ্রী রামকৃষ্ণ জীবনে ইসলাম, মুসলিম সন্ত, খ্রিস্ট সন্ত, এগুলো সব নরেন্দ্রপুর থেকে প্রকাশিত। পুঁথি গোলপার্ক থেকে প্রকাশিত। এছাড়াও ইংরাজিতেও মোর অ্যাবাউট শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম থেকে, ফার্স্ট মিটিং উইথ শ্রী রামকৃষ্ণ চেন্নাই মঠ থেকে, জার্নিজ উইথ শ্রী রামকৃষ্ণ চেন্নাই মঠ থেকে, আর্লি হিস্ট্রি অফ রামকৃষ্ণ মুভমেন্ট চেন্নাই মঠ থেকে, হোলি মাদার ইন সাউথ চেন্নাই মঠ, স্বামী বিবেকানন্দাস ভিশন অফ রুরাল ডেভেলপমেন্ট নরেন্দ্রপুর থেকে, ইন সার্চ অফ স্পিরিচুয়াল ভ্যালুজ গোলপার্ক থেকে, স্পিরিচুয়াল ভ্যালুজ ইন লাইফ বাই, এটাও এই গোলপার্ক থেকে। এছাড়া যখন একবার, তখন আমাদের ইউনেস্কো থেকে ঠিক করা হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে এডুকেশনিস্টদের লিস্ট তৈরি করা হচ্ছে একটা। সেখানে একজন কাজ করতেন, তারই খুব পরিচিত জন। তাকে তিনি এসে বললেন যে আচ্ছা বরুণদা, যেহেতু নরেন্দ্রপুরে একসঙ্গে ছিলেন, বরুণদা বলতেন, বরুণদা আচ্ছা স্বামী বিবেকানন্দ উনি কি আমাদের ওয়ার্ল্ড এডুকেশনিস্টদের মধ্যে পড়েন না? স্বামী তখন মহারাজ বললেন যে কেন, নিশ্চয়ই উনি পড়েন না, মানে প্রথম সারির ব্যক্তি উনি। তা তখন কিন্তু ওয়ার্ল্ড ওই ইউনেস্কো থেকে যে ওরা ওয়ার্ল্ড এডুকেশনিস্টদের লিস্টের নামের লিস্ট বার করছে, সেখানে তো বিবেকানন্দের নাম নেই। আপনি একটা আর্টিকেল লিখতে পারেন, একটা এরকম লিখে দিতে পারেন? তাহলে হ্যাঁ নিশ্চয়ই। তখন একটা বড় একটা আর্টিকেল লিখেছিলেন। সেই আর্টিকেলটা তখন ওই ইউনেস্কোতে পাঠানো হয় এবং ওরা তার ভিত্তিতে পরে স্বামীজির নামটা ওখানে ঢোকে। এবং ওই আর্টিকেলটি এডুকেশন বাই স্বামী বিবেকানন্দ বলে একটা বই বেরোয় অদ্বৈত আশ্রম থেকে, সেখানেতে প্রথমেই ওনার আর্টিকেলটা আছে। আর 2012 সালে ভাইস প্রেসিডেন্ট হলেন। এরপর ভাইস প্রেসিডেন্ট অবস্থায় বিভিন্ন জায়গায় যা কাজ, অর্থাৎ দীক্ষাদি দেওয়া ইত্যাদি সব করার পর 2023 সালের পয়লা এপ্রিল তিনি এই স্থূল শরীর ত্যাগ করে রামকৃষ্ণ নগরেতে গমন করেন। আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের পূজনীয় স্বামী ভুবনেশ্বরানন্দজি মহারাজকে, আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজকে, আমার সশ্রদ্ধ নমস্কার জানাই মায়েরই সব সন্তানদেরকে।